শিক্ষক, সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত। শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন, বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম। বয়স 60 পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন। তবে শুধুমাত্র রিট নয়, অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন। প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, যাতে মক্কেলরা সুবিচার পান। এটাই তার চূড়ান্ত লক্ষ্য। বিশেষভাবে উল্লেখযোগ্য, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে। এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল। বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষকতা। তিনি দীর্ঘদিন ধরে শিলিগুড়ি তরাই তারাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের। যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না, তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না। আবার যারা সক্ষম, তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই, খাতা, পাঠ্যপুস্তক কেনায়। তার প্রয়াত স্ত্রী পূবালী সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন, দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন। তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা, দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন। স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে। অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি। এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক পাঠদান করে থাকেন। এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী। বিয়ের কিছুদিন পর মাত্র 21 দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাৎ তার স্ত্রী পূবালী সেনগুপ্তের মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন। সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে। দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন। আজ সেই 21 দিনের সন্তান ঋক্প্রতিম সেনগুপ্ত 32 বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে। কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি। দেশের প্রথম সারির ফিজিক্স গবেষক, অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়েছেন নিজের মেধা, প্রজ্ঞা এবং বিনয়ী জীবনধারার জন্য। বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্ত একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন। বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন। আজ তিনি একজন আদর্শ শিক্ষক, সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লববাবু ভারতের সংবিধান, নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন। তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই ব্যতিক্রমী মানুষটির জীবন চর্চা যে সত্যি অনুপ্রেরণামূলক। তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব। শিক্ষকতা, মানবিকতা, শিল্পপ্রেম এবং আইন চর্চা, এই সবকিছু মিলিয়ে তার জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক। তার জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি। এই মুহূর্তে আমাদের সামনে যিনি উপস্থিত যাকে দেখতে পাচ্ছেন, একজন আদর্শ, অবশ্যই আদর্শ বলবো, আদর্শ শিক্ষক এবং একজন ব্যতিক্রমী মানুষ। আমাদের সমাজে ভালো মন্দ উভয় মিলেই রয়েছে, কিন্তু ভালোর সংখ্যা একটু কম, একটু ব্যতিক্রমী মানুষের সংখ্যা কম। কিন্তু এদের মধ্যেই একজন, ব্যতিক্রমী মানুষদের মধ্যে একজন আমাদের সামনে উপস্থিত, অত্যন্ত প্রণম্য শ্রদ্ধেয় শ্রী বিপ্লব সেনগুপ্ত মহাশয়। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং আদর্শকে সামনে রেখে, এবং তার প্রয়াত স্ত্রী পূবালী সেনগুপ্ত, তার স্মরণে তিনি একটি সংস্থা দীর্ঘদিন চালিয়েছেন, পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা। তার মাধ্যমে অঙ্কন, ক্রিয়েটিভিটি এবং মানুষের সঙ্গে সামাজিক এবং মানবিক মূল্যবোধের কাজ ধারাবাহিক চালিয়ে গিয়েছেন। এখন এই যে তিনি আদর্শের সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যে কাজ করেন, তার জ্বলন্ত উদাহরণ তিনি কলকাতা হাইকোর্টে জলপাইগুড়িতে তিনি প্র্যাকটিস করেন এবং সেখানেও সম্পূর্ণ ডেডিকেশন। কোনো মক্কেলের মামলা নিলে সেটাকে সম্পূর্ণভাবে তিনি তা নিয়ে পড়াশোনা করেন এবং তার মক্কেল কিভাবে জয়ী হবে তার জন্য পুরোটাই 100% দেওয়ার চেষ্টা করেন। অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের সমাজে শ্রী বিপ্লব সেনগুপ্ত মহাশয়। তার সামনে আমরা উপস্থিত, তার কাছে দু একটি বিষয় জানতে চাইব। প্রথমেই তাকে আমাদের প্রণাম।
যেটা জানতে চাইবো যে স্বাধীনতার এত বছর পরেও আজও দেশের বহু মানুষ আইনের সঠিক রক্ষা বা ন্যায় বিচার থেকে বঞ্চিত। আপনার মতে এর প্রধান কারণ কি? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে তুমি জানো 53 আর 25 78 বছর হয়ে গেছে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে সংবিধান রচিত হওয়ার পরে এবং পরবর্তী পর্যায়ে বারবার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের দেশীয় আইন অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু আমাদের দেশের আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সারা বিশ্বের বিচারে অনেকেই এটাকে বলে থাকেন যে মানে দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। এটার একটা সম্পূর্ণ আইনি এবং গণতান্ত্রিক যে যোগ, তার একটা অদ্ভুত সমন্বয় আছে। এই জন্য তার কারণ হচ্ছে যে কোনো মানুষ তার বিরুদ্ধে অভিযোগ হতে পারে। এবারে অভিযোগ হলে দেখা গেছে যে এটা গোটা বিশ্বেই হয়, আমাদের দেশে তার ব্যতিক্রম নয়। অভিযোগ হলে দেখা যায় যে অভিযোগটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে সাধারণ মানুষের বিরুদ্ধে অনেক বেশি করে হয়। যারা উচ্চবিত্ত উচ্চ মার্গের লোক, যারা বেশি অনেক ক্ষমতার অধিকারী এবং বিপুল অর্থের সামর্থ্য যাদের আছে, অর্থনৈতিক সামর্থ্য, তাদের বিরুদ্ধে যে যত পরিমাণ অভিযোগ হয় তার থেকে অনেক বেশি অভিযোগ সাধারণ মানুষের, একেবারে নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের বিরুদ্ধেই বেশি করে হয়ে থাকে। তো স্বাভাবিক কারণে এই স্তরের মানুষদের পক্ষে আইনি প্রক্রিয়ায় লড়াই করে আইনি সহযোগিতা পেয়ে তাদেরকে জায়গা মতন পৌঁছাতে তো খুবই বেগ পেতে হতো। যেমন আমাদের ধারণা আছে যে দেশ স্বাধীনতার আগে ব্রিটিশ ব্যবস্থার আমরা অনেক শাস্তি পেয়েছি, অনেকে আমাদের নিরপরাধ তাদের ফাঁসির মঞ্চে ঝুলে পড়তে হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে এই যে নির্দেশগুলো হয়েছে, যেটাকে অর্ডার বলা হয়, জাজমেন্ট, সেই অর্ডার, জাজমেন্ট বা নির্দেশ, এগুলো তো অনেকে যথাযথ ছিল না। এবং আজকেও এখনো দেখা যায় যে যারা সেই অর্থে অনেকটাই নিরপরাধী, তাদেরকে অনেক দিন হাজতে সময় কাটাতে হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থাৎ যাদের আর্থিক ক্ষমতাটা আছে তারা যতটা আইনি সুযোগটা নিতে পারেন, ততটা সুযোগ কিন্তু সাধারণ মানুষ নিতে পারেন না। এখন কথা উঠতে পারে, তাহলে কি সাধারণ মানুষের জন্য আইনি লড়াই দেবার মতন মানসিকতার আইনজীবী নেই? আছে, নেই তা নয়। আমি পড়ছিলাম সেদিনকে খুব সম্প্রতি এই যারা এই যে মানে ফাঁসির কাঠে ফাঁসি হয়েছে যাদের, সেই সব ব্যাপার নিয়ে আমি দেখলাম যে লিখেছে একটা সংবাদপত্রে আজমল কাসাব, তিনি নাকি একটা একদম অল্প বয়সী ছিলেন। তো তার নাকি যেদিনকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো যে তোমার মানে শেষ সময় জানিয়ে দেওয়া, আগের দিন পর্যন্ত তার দৃঢ় বিশ্বাস ছিল ভারতবর্ষ এমন একটা আইনি প্রক্রিয়ার জায়গা যেখানে ওর ফাঁসিটা সহজে হবে না। কারণ আফজাল গুরু অনেক দিন ধরে তার সুযোগ হয়েছে, এমনকি রাতে কোর্ট খুলে হিয়ারিং হয়েছে। এবং আমরা জানি যে নির্ভয়ার মামলা কিভাবে কতটা সুযোগ দেবার চেষ্টা হয়েছে, আমরা জানি। তো আজমল কাসবের যে লড়াইটা করেছে, তাতে ভারতবর্ষে ওকে যে সিকিউরিটি দিয়েছিল এবং ওকে যে আইনি প্রক্রিয়ার ও সহযোগিতা পেয়েছিল, এটা তো সব সাধারণ মানুষ পায় না। কেন, ওটা একটা সম্পূর্ণ আন্তর্জাতিক এবং হচ্ছে গিয়ে একটা বলা যেতে পারে ভারতবর্ষে যে সেকুলারিজম আছে, সভরিন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিকান, এই যে আমাদের সেকুলারিজম আছে, এটাকে অস্বীকার করতে পারবে না। আমরা বলি ঠিকই যে অনেক ক্ষেত্রে সেকুলারিজম আহত হচ্ছে, ব্যাঘাতগ্রস্ত হচ্ছে। 140 কোটি জনতার দেশ, হু করে মানুষ আসছে। আমার আপনার অনেকেরই বাবা মা না হলেও তো বাবা মা
তিন পুরুষ দু পুরুষ আগে মানে বোচা মানে মানে সম্পূর্ণভাবে একটা কি বলবো ওটাকে বলা হয় কাপড় চোপড় দিয়ে একটা মানে বেঁধে মাথায় একটা ট্রাঙ্ক নিয়ে অজস্র মানুষ আমাদের দেশে এসেছে, অস্বীকার করার উপায় নেই। তাহলে তারা যখন চলে এলো, এখন ওদের মধ্যে অনেকে দেখুন, আমাকে তো লড়াই করতে হয়। কিরকম লড়াই করতে হয়? আমি সাধারণত সাধারণ মানুষের যে কনস্টিটিউশনাল রাইট আছে, যেটাকে বলি কনস্টিটিউশনাল অর্থাৎ রিট পিটিশন, আমি প্রথম থেকে রিটের দিকে আমি নিজেকে মনোযোগ করেছি। কেন আমি শিক্ষকতা করার সময় আমি আপনারা জানেন যে আমি বিজ্ঞানে শিক্ষক ছিলাম। আমি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে দীর্ঘদিন পড়িয়েছি। তো আমি যাদেরকে পড়িয়েছি এবং অন্যান্য বেশ কিছু স্কুলের ভালো ভালো ছাত্রদেরকে পড়িয়েছি। আমি ভালো বলতে কিন্তু শুধু পড়ায় ভালো নয়, দুর্বল আর্থিক দিক থেকে কিন্তু মানসিক দিক থেকে ভালো, আমি ওটাকেও খুব বিবেচনা করি, বিবেচনার মধ্যে আনি, তাদেরকে পড়িয়েছি। তো আমি দেখেছি যে এই যে পড়াশোনা করানোর সময়, এই পড়াশোনা করানোর সময় করতে করতে আমি রাষ্ট্রবিজ্ঞানও পড়েছিলাম, আইনও পড়েছিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আপনি সায়েন্সের টিচার ছিলেন, মানে কবে কোথায়? আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রায় প্রথম দিকেই পড়ে নিয়েছি, ঠিক আছে, এবং ছাত্র সংগঠনও করেছি, বলতে তো অসুবিধা নেই। কেন তোমার তোমার মানে চ্যানেল, তোমার সাংবাদিকতা হচ্ছে সম্পূর্ণ মানে ইতিবাচক, এবং রাজনীতি, নোংরামো, তারপরে হচ্ছে দুর্নীতি, এগুলো থেকে অনেকটা ছোঁয়া বাঁচিয়ে তোমার সাংবাদিকতা। তারপরেও যে এই যে তোমার গ্রহণযোগ্যতা, এটা আমিও প্রথম তুমি যখন করেছিলে তোমার মনে আছে, আমি বলেছিলাম এইভাবে কি পত্রিকা চলে? দুর্নীতির কথা না বললে, এলোমেলো কথা না বললে, রাজনৈতিক দ্বন্দ্বের কথা না বললে কি চলে? তো আমি, আমার মনে আছে, তো তখন আমি সেটার থেকে চিন্তা ছিল যে আমি যদি আইন মানে যোগদান করি, এবং যোগদান তো করলাম। এখানে যেন মনে হলো, আমাকে অনেকে মজা করে বলেছে, সার্কিট বেঞ্চটা তৈরি হলো যেন আপনি জয়েন করবেন বা তুমি জয়েন করবে। সত্যি জয়েন করলাম। শিলিগুড়ি কোর্টের অনেকে আমার চেনা জানা ছিল, যাদের সাথে পড়াশোনা করেছি, তারাও বললো একটা দুটো মামলা এখানে করতে। দার্জিলিং আমাকে ওরা পাঠালো, দুই একটা মামলা করলাম। মামলা করা তো, কথা বলাটা তো একই, সাংবাদিকের কথা বলা, বক্তার কথা বলা, স্কুলে ক্লাসে গিয়ে একই জিনিস। মানসিকতাটা ঠিক থাকতে হবে, এবং হচ্ছে গিয়ে নতুন করে পড়তে হবে। এটা সম্পূর্ণ নিউ ফিল্ড, তো আমাকে আরো অনেক পড়তে হবে। তো আপনার যদি মানে মানে সুযোগ থাকে, তাহলে আমার এত অল্প দিনের এই যারা বইপত্রের সাথে যুক্ত, মানে বইপত্র বিক্রি করেন, আইনের যারা বই বিক্রি করেন নর্থ বেঙ্গলে, তারা আমার কাছে এসছেন এবং এসে বলেছেন যে এত অল্প দিনে এত পুস্তক, মানে এই সবটাই আমার কিন্তু যাদের আর্থিক ক্ষমতা আছে, যাদের কাছ থেকে দুটো পয়সা নিয়েছি, আমি মামলা করেছি, তাদের দেওয়া পয়সাতে আমি করেছি। তো এই যে ব্যাপারটা, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়ে সেখানে যেতে হবে। তো আমি সেই জন্য ওই কনস্টিটিউশনাল রিট, ওগুলো লড়াইটাই, এই যে প্রাইমারি শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, কেউ রিটায়ার করেছেন, পেনশনারি বেনিফিট পাচ্ছেন না, যখন জয়েন করেছিলেন তখন কোনো একটা ত্রুটি হয়ে গেছে, এইসব ব্যাপার। একটা সুপার নিউমারি পোস্ট তৈরি করা যাবে না। আবার হাইকোর্টের জাজরা যে এত মানে মানবিক হতে পারেন, এটাও তো আমি দেখেছি, এটাও তো আমি দেখছি। আপনি দেখুন অমৃতা সিনহা, আপনি দেখুন বিশ্বজিৎ বাসু, আপনি দেখুন শুভ্রা ঘোষ, মানে যারা, আমি কি বলবো, যে হার লর্ডশিপ, অর্থাৎ মহিলা যারা বিচারপতি, এত অসাধারণ তাদের বিচার ব্যবস্থা, এমন করে করে বিচার দেন যাতে করে মামলাটা নষ্ট না হয়ে যায়। একটা মামলা কন্টিনিউ করে, ওই মামলাটা যদি এন্ড হয়ে যায়, তাহলে যে অর্ডারটা উনি দিয়েছিলেন সেটা কার্যকরী না হলে তাকে আবার ঘুরে আবার একটা মামলা করতে হবে, সেদিকে নজর দেন। যেমন ওকালো অ্যাডভোকেটকে যেমন চাইতে হবে, তেমন পাবার মতন জায়গাও তো হতে হবে।